দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। গত ক্লাসে কেউ সামারি করতে পারবে 1 মিনিটে? কি পড়াইছি গত ক্লাসে? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, গত ক্লাসে কি পড়াইছিলাম? ভাই গত ক্লাসে তো ভাই, ওই যে কম্পাউন্ড সেন্টেন্স গুলা পড়াইছিলেন, আর ওই যে কতগুলা যে নর বাট ওইগুলার আর কি রুলস আছিল কতগুলা, এগুলা পড়াইছিলেন। তো এগুলো তো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সেরই অংশ। আচ্ছা, যা হোক, তো গত ক্লাসে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গুলো শিখছি। আমরা এখন একটু কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাব, মনোযোগ দিতে হবে, কারণ আমি তো বলছি যে একাডেমিক রাইটিং এ সায়েন্টিফিক পেপার রাইটিং বলি, আইএলস রাইটিং বলি, ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, অথবা আমরা পেপার পত্রিকা যেখানেই পড়ি, সব জায়গায় ম্যাক্সিমাম সময়টা হচ্ছে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি। ঠিক আছে, সিম্পল একটা দুটো সেন্টেন্স ইউজ করা হয়, কম্পাউন্ড সেন্টেন্স যদি একটা হয়, তো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে বেশি হয়। তো যে যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স গুলো ইউজ করতে পারবে তত হচ্ছে ভালো, এবং লেখাটা স্ট্যান্ডার্ড হবে এবং নেটিভের মতো কাছাকাছি যাওয়া যাবে। এখন হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কি বলতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে তো আমরা স্ট্রাকচার জেনে আসছি, তো কমপ্লেক্স সেন্টেন্সের আসলে গঠনটা কি? বলতে পারবে? ভাইয়া বলবো? হ্যাঁ, বলো। ভাইয়া, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা বাক্যাংশ থাকে। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, যে কোনো মানে মাঝখানে রিলেটিভ প্রোনাউন বা কানেক্টরস দ্বারা যুক্ত থাকে। আর সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে, মানে দুইটা স্বাধীন বাক্যাংশ থাকে না আর কি, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে, রিলেটিভ প্রোনাউন বা এরকম কিছু দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, কনজাংশন থাকবে, তো সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো আছে সেগুলোতে ঠিক। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। আচ্ছা, এখন হচ্ছে রাজিয়া বলল যে আমাদের স্ট্রাকচারটা আসলে কি হবে। তো এখানে বলছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে, এটা তো থাকবেই, কিন্তু একটা অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। সহজ কথা, এটা হচ্ছে কমপ্লিট কোনো একটা বাক্য তৈরি করবে না, সম্পূর্ণ বাক্য তৈরি করবে না। একটা হচ্ছে যে সাবঅর্ডিনেট থাকবে, যেটা হচ্ছে মানে একটা নির্ভর, আর একটা হচ্ছে অনির্ভর, স্বাধীন একটা বাক্য থাকবে। এখন কথা হচ্ছে, যদি কখনো দেখা যায় যে সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা শুরু হয়, তাহলে অবশ্যই সেটা হচ্ছে কমা দিতে হবে। এটা পাংচুয়েশনের ব্যবহার। এই যে পাংচুয়েশনের ব্যবহারগুলো বলতেছি, আমি পাংচুয়েশন পড়াইতে হয়েছিলাম আলাদা করে, কিন্তু পড়াচ্ছি না, কারণ আমি তো দেখাই দিচ্ছি কোন ক্ষেত্রে কিরকম হবে, এটা মনে রাখতে হবে। মানে পাংচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে গ্রামার ভুল হবে। ঠিক আছে, এখন হচ্ছে একটা এক্সাম্পল দেই। অলদো দিয়ে দিলাম, তো এখানে হচ্ছে although he knows programming in Python, he can't produce the figure. তো এখানে যেটা হয় যে আমি although দিয়ে শুরু করলাম, তার মানে হচ্ছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে স্বাধীন না। তারপরে হচ্ছে যেহেতু আমি সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু করছি, মানে ক্লোজ দিয়ে শুরু করছি, সেক্ষেত্রে আমার হচ্ছে একটা কমা দিতে হবে, এটা ফাংশনের ব্যবহার। তারপরে হচ্ছে আমি প্রিন্সিপাল ক্লোজ যেটা আছে সেটা করতে, হি কান্ট প্রডিউস দ্য ফিগার, তো এটা আমরা দিতে পারি। তো এই সেন্টেন্সটা থেকে যদি আমরা একটু ঘুরায় দিই, তাহলে এটা কিন্তু আমি আবার মাঝখানেও দিয়ে দিতে পারি। তার মানে আমি সেন্টেন্সটাকে দুই ভাবে নিয়ে যেতে করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রিন্সিপাল ক্লোজ দ্বারা শুরু করতে পারি, তারপরে অলদোটা মাঝখানে দিয়ে দিই, তখন সেক্ষেত্রে আমার হচ্ছে যে পাংচুয়েশন কমা সেটা থাকবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা মানে সাধারণ একটা স্ট্রাকচার দিলাম। এরপরে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান বিভিন্ন ধরনের যে সেন্টেন্স আমরা তৈরি করা শিখবো, বিশেষ করে হচ্ছে যে যেগুলো সবসময় লাগে। যখন আমি পেপার পড়তে যাবো, দেখা যাবে আমার লাগবে, আমি তখন এই জিনিসগুলো লাগবে। আমি সায়েন্টিফিক পেপার রাইটিং করতে যাবো, পেপার লিখতে যাবো, তখন আমার লাগবে। আমি আইএলটিএস পরীক্ষা দিব, তখন আমার লাগবে।
আমি ইউনিভার্সিটি একাডেমিক পরীক্ষা দেবো লাগবে, মানে সহজ কথা আমার লাইফে আমি যেখানেই যাই, ব্যাংক বিসিএস যেখানেই যাই আমার তো লিখতে হবে ইংলিশে। যখন আমি লিখতে যাবো তখন আমি যত বেশি সেন্টেন্সটাকে ঘুরায় পেঁচায় লিখতে পারবো। মানে একই সেন্টেন্স বিভিন্ন ভাবে লেখা যায়, বারবার একটা স্টাইল ফলো না করে বিভিন্ন ভাবে যদি আমরা ইভেন আইএলটিএস দিই তখন আমার কিন্তু স্কোর বেড়ে যাবে, যেহেতু আমি স্ট্রাকচার জানি। বারবার একই জিনিস দিয়ে না করে বিভিন্ন ভাবে আমরা সেন্টেন্স লিখতে পারি। তো আজকে আমি কয়েকটা মানে সেন্টেন্স করা শিখাবো, তারপরে হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে মানে প্রতি ক্লাসে হচ্ছে আমরা নতুন নতুন ভাবে সুন্দর করে শিখবো প্রতিটি। আর যাদের অলরেডি জানে তারা হচ্ছে যে রিভাইজ হবে, অথবা বেসিক লেভেল আছে বা কোথাও কোথাও সমস্যা আছে সেগুলো আবার ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা যত যাবো সামনের দিকে অ্যাডভান্স লেভেলে যাবে। তো এই যে আজকে থেকে যা শিখাবো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আবার মনে রাখতে হবে। পরবর্তীতে আমাদের কিন্তু এইভাবে যখন আমরা লিখবো তখন আমাদের লেখাটা কিন্তু সুন্দর হবে, এবং পরবর্তী যে আমার সাথে যারা রিসার্চ প্রজেক্টে আছে তখন আর পেপার লিখতে সমস্যা হবে না, তখন হচ্ছে যে নিজেরাই লিখে সুন্দর করে দিতে পারবে। এখন অলদো, ইভেন দো বা ডিসপাইট এবং হচ্ছে ইন স্পাইট অফ, এই রুলস গুলা কি কেউ বলতে পারবে? মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে বা এদের মিনিং আসলে কি? ভাই আমি বলবো। বলেন। আমি যতটুকু জানি ডেসপাইট আর ইনস্পাইট এর পর যদি এটা যদি সেন্টেন্সের প্রথমে থাকে তারপরে এটার পরে যে ভার্ব হবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। বাট অলদো আর ইভেন দো এটার সাথে মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম কিছু একটা আমি যতটুকু জানি। আর কেউ? ভাইয়া যেটা বললো সেটা ঠিক আছে। আর হচ্ছে অলদো, ইভেন দো এগুলো হচ্ছে নর্মালি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বসে। আর সেই কমপ্লেক্সটাকে যদি আমরা সিম্পল করতে চাই, মানে একটা বাক্যে পরিণত করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ বসে। আচ্ছা, ডিসপাইট বা ইনস্পাইট অফ বসলো সেক্ষেত্রে কি সেটা কি স্বাধীন থাকে? না, ডিসপাইট বা ইনস্পাইটের সাথে যেটুকু বাক্য একসাথে থাকে সেটা তো যদি পুরাপুরি একটা ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা স্বাধীন হবে না। এখানে অলদো বা ইভেন দো যেটি হোক এর সাথে হচ্ছে ক্লোজ হবে, ঠিক আছে। আর ডিসপাইট অর ইনস্পাইট অফ এই ক্ষেত্রে নাউন অর ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে এই অর্থটা কি? মানে নাউন অথবা ভার্ব প্লাস হচ্ছে আইএনজি। তো এই এই বিষয়টা কি একটু খোলামেলা বলতে পারবে? ভার্ব প্লাস আইন যেটা জিরান্ড হিসেবে ইউজ হচ্ছে ভাইয়া। আর হ্যাঁ। জিরান্ড তো নাউনই বলা যায় আর কি, নাউন ফর্ম কিংবা এরকম দেই। হ্যাঁ সেটাই। তাহলে হচ্ছে জিরান, আমরা এরপরে আলাদাভাবে জিরান দিয়ে কিভাবে সেন্টেন্স লেখা যায় সেটাও আমরা শিখবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই ভার্ব প্লাস আইএনজি যখন তখন আর সেটা ভার্ব থাকে না, ওটা নাউন হয়ে যায়। তো যার কারণে নাউন অথবা সরাসরি আমরা নাউনও ব্যবহার করতে পারি, অথবা ভার্ব যদি থাকে সেটা আইএনজি করি সেটাও নাউন হবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে এটা। আর এখানে দু অলদো যেটা আছে, অলদো বা ইভেন দো এটা হচ্ছে যে কনজাংশন, আর ডিসপাইট বা ইনস্পাইট হচ্ছে প্রিপজিশন। এখন কথা হচ্ছে এই অলদো, ইভেন দো আর ডিসপাইট, ইনস্পাইট অফ এদের মানে বাংলা আসলে কি মিনিং কি? মানে এটা সত্ত্বেও, যদিও এরকম, মানে একটা জিনিস এটা হইলেও আরেকটা হইতেছে না এরকম আর কি। সহজ কথাতে সিমিলার মিনিং। জি, যেটাই বলি দু অলদো, অলদো অথবা ইভেন দো বললেও যে বাংলা যে আক্ষরিক অর্থ আসবে, বা ডিসপাইট অথবা ইনস্পাইট অফ ইউজ করলেও সেম মিনিংটাই আসবে। এজন্য এদের হচ্ছে সিমিলার মিনিং, ঠিক আছে, কিন্তু গঠনগতভাবে আলাদা, কিন্তু একই রকম অর্থ বোঝাবে। এখন এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা কোনো একটা বিষয়টাকে ধর সারপ্রাইজিং অথবা একটার সাথে আরেকটার সাপেক্ষে যদি আমরা দেখা যায় কোনো আশ্চর্য কোনো বিষয় হয়, অর্থাৎ এজ ইউজুয়াল না বা হঠাৎ অপ্রত্যাশিত কোনো বিষয় হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে যে এই বিষয়গুলো ইউজ করি একটার সাথে আরেকটা। এখানে এক্সাম্পল যদি দেওয়া যায়, যেমন এখানে অলদো বা ইভেন দো আমরা যেটাই লাগাই, আগের সেন্টেন্সটাই যদি নিয়ে আসি, he knows programming in Python, he can't produce the figure. এখন এখানে যদি আমি ডিসপাইট অথবা ইনস্পাইট অফ আনি,
যেহেতু রুলস একই, নাউন অথবা আমরা ভার্ব প্লাস আইএনজি মানে নাউনই করব, তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমি যদি ডিসপাইট অথবা ইনস্পাইট অফ লাগাই তাহলে সেটা কিরকম হতে পারে? In spite of knowing program- programming, In in Python, Python he cannot produce the figure. হুম। অর্থ একই থাকবে ভাই। জি। তাহলে সেক্ষেত্রে আবার সাবজেক্ট থাকবে না, কারণ যেহেতু বলি আসছে নাউন অথবা ভার্ব থাকলে আইএনজি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে এরকম হইতে পারে। আবার সেন্টেন্সটা কিন্তু এরকম আসতে পারে যে ভার্ব থাকলে আইএনজি করবো, আবার ভার্ব না করেও এখানে কিন্তু এটা রেইনিংও করতে পারতাম, আবার দা রেন দিলে তখন আবার এটা নাউন হইলো, দুইটা নাউন। আবার যখন আমি এটা ভার্ব হিসেবে ব্যবহার করতাম আইএনজি করেও কিন্তু করতে পারতাম, ঠিক আছে? যে বৃষ্টি হওয়া সত্ত্বেও কি আমি বাজারে গিয়েছিলাম, এটার ক্ষেত্রে শর্তযুক্ত ব্যবহার হইতেছে, এবং এটা হচ্ছে যে এদের মিনিং হচ্ছে একই রকম। ভাই আমরা এটা তো প্রথমে ইউজ করতে পারবো না, ডিসপাইট অফ দ্য রেইন আই ওয়েন্ট টু দ্য মার্কেট। হ্যাঁ, ওই কথা জেলা ওই কদু, যখন তুমি এই যে সাবঅর্ডিনেটে শুরু করলে এনে কমা ইউজ করলা, যখন এটা মাঝখানে নিয়ে গেলা তখন তোর কমা ইউজ করার দরকার নাই। বললাম না, সেম ওয়ে মানে হচ্ছে যে এই সাবঅর্ডিনেট যখন এটা থাকবে, এটা তো আর আসলে প্রিন্সিপাল ক্লোজ না, আসলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো সেক্ষেত্রে এখানে কমা ইউজ করতে হবে, এটা তুমি প্রথম দিন ইউজ করতে। আবার এনে নাউন না ইউজ করতে তুমি ভার্ব ইউজ করতে পারতা, ডিসপাইট রেনিং আই ওয়েন্ট টু দ্য মার্কেট। তুমি এখানে ব্রেনটাকে রিনিউ করতে, তখন দাটা বাদ দিয়ে রিনিউ করতে পারতা। জি। হাউএভার খুব ব্যবহার হয়। জি ভাই। স্পিকিং এ আমরা কোনটা বেশি ইউজ করি? however বেশি ইউজ করি। আচ্ছা, হাউএভার তো however দেখছিলাম ভাই লেখার সময় বেশি ইউজ হয়। স্পিকিং এ কি ইউজ করি তাহলে? Whatever. এনিওয়ে but বাট ইউজ করি ভাই, বাট নিশ্চিত, শিওর? মোটামুটি ভাই। হ্যাঁ ভাই, বাটের পদ্ধতিতে হবে লিখি। গুড। হাউএভার ইউজ করা। স্পিকিং এ খুব বেশি বাট ইউজ হয়, ঠিক আছে? আর যখন আমরা একাডেমি রাইটিং এ বাট ইউজ করি, বাট খুব কম। হাউএভার, হ্যাঁ। তো এই হাউএভার বা বাট, এটার দ্বারা যে আমার আসলে কি বোঝায়, আসলে বাংলা আসলে অর্থটা কি? আমি যখন এটা ব্যবহার করব, বাট ইউজ করি স্পিকিং এ করি, বা হচ্ছে আমি রাইটিং এ হাউএভার ইউজ করি, তো সেক্ষেত্রে আসলে বাংলা মিনিংটা কি বোঝায়? যাই হোক, যাই হোক, আবার তো যা হোক, আর বাটন তো কিন্তু এই সোজা যে আমরা ছোট ক্লাসের বাংলা পড়ে আসছি, এটা না বলে এটার সারমর্ম বলে আসলে কি বোঝায়? তথাপি অর্থে ভাই, তথাপি আগের সেন্টেন্সে যে ফিলিংটা দেয় ওটা তার অনেকটা বিপরীত একটা ফিলিং দেয়, এরকম ভাই। এক্স্যাক্টলি, ফয়সাল কাছাকাছি গেছে। ওই আমরা হচ্ছে যে ওই যে পড়ছি না 7-8টা বই কিনছি গ্রামার, যাই হোক, যদিও এটা সেটা ওগুলো বাংলা তো আছেই, ফয়সাল যেটা বলি সেটা ঠিক আছে। স্পিকিং আমি যখন লিসেনিং এ যাবো, লিসেনিং তো এখনো যায় নাই, লিসেনিং ওগুলো যাবো, তখন আগে যা বলছে পাঠ কথাটা বলছে মানে ওটার আনসার হবে না, ঠিক আছে? বাট মানে ওটা বিপরীত, নেগেটিভ কোনো কিছু যখনই হাউএভার ইউজ করবো, তার মানে আগের কোন সেন্টেন্সটাই কন্ট্রাস্ট করতেছে, মানে আগে যা হয়েছে সেটার বিপরীত কোনো কিছু, নেগেটিভ বিপরীত আর্গুমেন্ট দিতেছে। ক্লিয়ার? যেমন সাইন্টিফিক পেপারে আমরা লিখি যে ফয়সাল এই রিসার্চ করছে, জুই এই রিসার্চ করছে, নাজিয়া এই রিসার্চ করছে, তারপরে হাউএভার আমরা যেটা করতেছি সেটা হয় নাই এখনো, নেগেটিভ। বাট যদি বলে, লিসনিং খুব বেশি হয়, স্পিকিং এ বাট ইউজ করে, যে আমরা একটা হলিডেতে যাব, পিকনিকে যাব, কবে গেলে ভালো হয়, যখন কনভারসেশন হয়, তো বলছে ঠিক আছে 22শে ফেব্রুয়ারি গেলে ভালো হয়। তখন দেখবো হঠাৎ করে আরেকজন বলতেছে বাট 22 ফেব্রুয়ারি বা এটা সেটা হবে, তখন বলবে যে আমরা অমুক দিন যাইতে পারি, 22 তারিখের কথা না বলে 24 তারিখে যেতে পারি, তারপরের দিন যাইতে পারি। আর আমরা ওই যে প্রথম দিকে শুনছি 22 তারিখে যাবে, কিন্তু পরে যে বাট লাগাইছে, তার মানে বাট লাগানোর পরে আসলে 22 তারিখে যাবে না, 23 বা 24 তারিখে যাবে। বাট আমার পার্সোনাল সমস্যা আছে বা এটা আছে, তাহলে হচ্ছে 25 তারিখে চলে যাবো, কিন্তু আগের আনসারটা হবে না। যেগুলো লিসেনিং গেলে ভালো করে বুঝবো, তখন এইসব জিনিস দিয়ে দেয়, যারা হচ্ছে প্রথম দিকে থাকে বা এটা ধরতে পারে না,
ওই আগের আনসারটা দেয়, কিন্তু আনসারটা আগেরটা হবে না, পরেরটা হবে। তার মানে আগে যা আসলে ওটা বাদ টোটালি, মানে সোজা বাংলা কথা বললে বাদ মানে বাদ দেওয়া। তো এবার এটা হচ্ছে কন্ট্রাস্ট করা, আগে যা বলে আসছি পরবর্তী বিপরীত কোনো কিছু বলবো, ঠিক আছে, ওটাকে কন্ট্রাস্ট করা, নেগেটিভ কোনো কিছু নিয়ে আসবো। নেগেটিভ বলতে ওই অর্থে নেগেটিভ না যে আগে যা বলে আসছি পরে হচ্ছে আমরা ওটারে আর্গুমেন্ট দিতেছি, কন্ট্রাস্ট করতেছি, তুমি যা করছো আমি কিন্তু এটা হয় নাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন হাউএভার এর কয় ধরনের সেন্টেন্স বানাইতে পারি হাউএভার দিয়ে? হাউএভার ভাই সেন্টেন্সের মাঝখানে বসলে আগে আর পরে কমা বসবে, প্রথমে বসলে তো পরে কমা বসবে, আর শেষে বসলে হাউএভার এর আগে কমা বসবে। আর কেউ? যা পড়াবো প্রতিদিন, যা দিব আমি, এগুলা যারা ভালো করে শিখবে তাদের রাইটিং এর পরবর্তী সমস্যা হবে না। কোনো সমস্যা, নিজের মতো করে লিখতে পারবে। তখন একটু জাস্ট পেপার গুলা, সাইন্টিফিক পেপার গুলা অথবা জার্নাল পেপার গুলা জাস্ট একটু পড়লে যেন বুঝতে পারবো, ও আচ্ছা আচ্ছা এরকম তো হয়। আমি এখনো শিখানি, অ্যাপোজিশন শিখাবো, আরো কিছু কিছু রুলস আছে সেগুলো শিখাবো। শিখালে দেখা যাবে বিশাল বড় বড় সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে এক সময়। বা তখন পেপার তখন বুঝতে পারবো এটা সাবজেক্ট, এটা ভার্ব, মাঝখানে এই দিয়ে রাখছে, তখন সেন্টেন্স গুলা বুঝবা। তখন তোমরাও নিজে এরকম কমপ্লেক্স সেন্টেন্স বানাইতে পারবা, বড় বড় সেন্টেন্স। হ্যাঁ, ফয়সাল অনেকটা উত্তর দিয়ে দিছে। আর কেউ? হাউএভার দিয়ে কয়টা হইতে পারে সেন্টেন্স, মানে কত ভাবে লিখতে পারি, কয়ভাবে? আমরা হাউএভার এর পরে ইচ্ছে মতো আমরা সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যে কোনো সেন্টেন্স মনে হয় তৈরি করতে পারি, আমার মনে হচ্ছে। না, সেটা তো ঠিক আছে। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই হাউএভার এর এর রূপ আছে, কত রূপে সে সেন্টেন্সে বসতে পারে সেটা আমি বলছি। আচ্ছা, কারণ আমরা ওই যে একটা শিখি, তো পরবর্তী যখন আমরা বললাম না যে নেটিভের কোনো কিছু দেখলে বা সাইন্টিফিক পেপার দেখলে, এমনি জার্নাল পেপার আইএলসি গেলে তখন দিয়েছে কিরে বুঝি না, কিরে এখানে নিয়ে আসলো কেন হাউএভার, এর অর্থ কি, কেন আনতেছে? যা 3 ভাবে তৈরি করা যায়। ফয়সাল যেটা বলছিল, প্রথম দিকে যদি হয় তাহলে প্রথমে শুরুর দিকে, যেহেতু বলছে যে আগের কোনো কিছু নিয়ে আসবে, তার মানে আগে অবশ্যই সেন্টেন্স থাকবে, তারপরে সে হাউএভার ইউজ হবে। তো প্রথমে হাউএভার প্রথম সেন্টেন্সে শুরু হতে পারে, সেক্ষেত্রে কমা হবে। আবার যদি এই হাউএভারটা আবার আমরা কি সাবজেক্ট ভার্ব প্লাস কমা দিয়ে হাউএভার দিয়ে আবার কমা দিতে পারি। আবার হচ্ছে কি আমি দুইটা সেন্টেন্সটাকে একসাথে অ্যাড করতে পারি, সেক্ষেত্রে সেমিকোলন প্লাস হাউএভার তারপর হচ্ছে কমা দিয়ে আমি অ্যাড করতে পারি। 3 ভাবে করা যায়। আর এটার মিনিং আর নেভারদিলেস বা ডিসপাইট দিস সেম, সিমিলার মিনিং আছে, ঠিক আছে। ওই যে বললাম এরা হচ্ছে নেগেটিভ কোনো কিছু আগে কন্ট্রাস্ট করে, আগে যা বলছে পরে আর নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আর রিপ্লিকেশন হচ্ছে কন্ট্রাস্ট করার জন্য আমরা ব্যবহার করি, আগের থেকে তুলনা করতে ব্যবহার করি। তো এক্সাম্পল যদি দেই তাহলে ওই আগের সেন্টেন্সটা যেটা শিখে আসছিলাম ওটারে কি করলাম, তখন আমরা কি লাগাইছিলাম, দো অল্দ লাগাইছিলাম। তার মানে দো অল্দ দ্বারা কি বুঝাইছে, বিপরীত কোনো কিছু না, আগে যেটা হয়েছে পরে আমরা কি করছি, বিপরীত না। তো এখন হচ্ছে কি ওই জিনিসটার আমি এইভাবে লিখতে পারি, সে প্রোগ্রামিং জানে। হাউএভার ওই তখন বলছি না, যদিও সে প্রোগ্রামিং জানে কিন্তু কি করতে পারে না, ফিগার তৈরি করতে পারে না, তাহলে কি নেগেটিভ চলে আসছিল না, শর্ত দিয়ে দিয়েছিলাম। এখানে আমি বলছি যে সে প্রোগ্রামিং জানে কিন্তু মানে হাউএভার সে প্রডিউস করতে পারে, শুধু বাংলায় যদি কই কিন্তু সে কি করতে পারে না, ফিগার তৈরি করতে পারে না, সোজা বাংলায় যদি বলি। এর মানে আমি আক্ষরিক অর্থ বলতেছি, এরকমই বোঝায়। তার মানে আগেটা কন্ট্রাস্ট করলাম, কিছু নেগেটিভ বলে আসলাম, বলে দিলাম যে সেটা করতে পারে না। এটাকে আবার কি এইভাবে করতে পারি, তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস কি আবার কি করতে পারি, দুটো কমা দিয়ে দিতে পারি, এটাও সম্ভব। আবার এই দুইটা সেন্টেন্সটাকে আলাদা না করে একসাথে করতে পারি। তাহলে এই হাউএভার দিয়ে কয়টা সেন্টেন্স তৈরি করা যায়, 3 ভাবে সেন্টেন্স তৈরি করা যায়। ভাই সেমিকোলন ওইটা একটু দেখে দেন। এই তো সেমিকোলন কেন ইউজ করা হচ্ছে এখানে? যখন দুইটাতে অ্যাড করা হবে তখন সেমিকোলন, তারপর হচ্ছে কমা।
আচ্ছা, এই রুলস এর আরো কেউ কেউ এক্সাম্পল দিতে পারে হাউএভার ছাড়াই? যখন দুইটা সেন্টেন্সটাই কানেক্ট করতেছি তখন সেমিকোলন তারপর হাউএভার দিয়ে অ্যাড করতে হবে, কারণ সেখানে তো আমরা ওই পিরিয়ডটাকে উঠায় দিচ্ছি, রাখতেছি না, আমরা দুইটা সেন্টেন্সটা এক করতেছি। এরকম কেউ এক্সাম্পল দিতে পারবে যে হাউএভার এর জায়গায় এখানে কোনো কিছু, আমি যদিও শিখাবো পরে ক্লাসগুলোতে, কেউ বলতে পারবে আর কি কি অ্যাড করতে পারি? তো কি হতে পারে? The weather was sunny. একটু আগে দেখালেন যে নেভারদালেস, সেটা কি বুঝতে পারে? সেটা করা যেতে পারে। এছাড়া আর কোনো এক্সাম্পল? The weather was sunny. However, he did not go outside. সান্নির পরে ভাই আমি সেন্টেন্সের উদাহরণ বলি নাই, আমি বলছি হাউএভার রিপ্লেস করে আর কোনো কিছু নিয়ে আসা যায়। ভাইয়া বাট আনা যায়। আরে weather কোন সেন্টেন্স তৈরি হয়ে গেল, ওগুলো বাদ। ওয়েদার আমি বলছি তুমি সেমিকোলন ইউজ করবা, কমা ইউজ করবা। আর weather তুমি যেটা বললা, আমি যদি এটা উঠায় দেই শুধু সেমিকোলন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায়। তুমি যেটা বললা বাটের এক্সাম্পল না, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলে বাট করতে পারি, সেক্ষেত্রে তুমি কমা দিয়ে বাট হইতো, অথবা কোন বাট, আমি সেদিন বলছিলাম না কম্পাউন্ড সেন্টেন্সের কি উদাহরণ দিছিলাম, ও সরি আমি উদাহরণ দিইনি, বাট আমি রুলস দিয়ে দিছিলাম। তখন ওই বাট না ইউজ করে শুধু সেমিকোলন ইউজ করো, তখন সেই সেন্টেন্সটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। কম্পাউন্ড হবে। এটা আমরা অনেকেই জানতাম না, ইভেন আমিও জানতাম না, বললাম না ব্রিটিশ কাউন্সিলে কোচিং করতে গেছি তখন আমি জানি কি রে কেমনে বাট অফ জানা, ইভেন শুধু সেমিকোলন দিয়েও করা যায়। আমরা এই জন্য পেপার টেপার দেখবো অনেক সময় শুধু সেমিকোলন দেখবো, তার মানে বুঝতে হবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছে। জি ভাইয়া, সেমিকোলন তো লিংকিং এর কাজ করে, এই জন্য আমি সেমিকোলন বসাই লিংকিং ওয়ার্ডের উপরে। আচ্ছা, এটা একটা গেল। তাহলে এখানে আমি সেমিকোলন রাখবো, কমা রাখবো, যেমন ফসল গুলো নেভার দিলেস ব্যবহার করে যেতে পারে। এছাড়া কারো এস এর রেজাল্ট আমরা লিখি না, ফলস্বরূপ, এস এর রেজাল্ট, আদারওয়াইজ, ঠিক আছে, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপে। আমি আসবো ওয়ান বাই ওয়ান, মানে যত দিন যাবা তোমার রাইটিং ইমপ্রুভ হবে সেন্টেন্স। আগে কিভাবে লিখতা তোমরা এই হাউএভার দিয়ে, মানে কিরকম লিখতা? ফসল তো জানে, অনেকে আছে ইংলিশ ভালো, তাছাড়া যারা একদম বিগিনার ছিল তারা কিভাবে করতো আসলে? ভাইয়া আমি এই যে সেমিকোলনের এটা জানতাম না, কমা ইউজ করতে হয় জানতাম। আচ্ছা, আমরা শুধু কমা ইউজ করতাম আগে। কমা কোনটা, এই প্রথম সেন্টেন্সটা জানতা না দ্বিতীয় সেন্টেন্সটা জানতা? মানে এই দ্বিতীয় প্রথমটা প্রথমটা আমি আসলে প্রথমটাই জানতাম। আচ্ছা ভাই আমি আরেকটা উদাহরণ দেখছিলাম, এটা সবাই যেহেতু জানে, হ্যাঁ, আইএলটিএস এর ক্যাম্ব্রিজটা আমি বিভিন্ন বই খুঁজলে বা পেপার করলে দেখবা বিশেষ করে এই শেষের দুটা ইউজ করে। বুঝা গেল? শেষের দুইটা বেশি ইউজ পাবা। আরেকটা জিনিস, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো আমরা এক্সাম্পল দিই না, যে কোনো উদাহরণস্বরূপ। এটা কিভাবে ইউজ করো তোমরা? প্রথম শুরুর দিকে প্রথম যে রুলস সেটার মতো করে শুরু করো, মানে করো। হ্যাঁ ওইভাবেও করি ভাই, আবার মাঝখানে ইউজ করা যায় ভাই, দুই পাশে কমা দিয়ে। না তুমি তো অ্যাডভান্স লেভেলে মোটামুটি জানা, বাকিদের কইতেছি, তুমি তো মোটামুটি জানো মনে হচ্ছে, তোমার ইংলিশ ভালো। আর কেউ? যেমন আমি আইএলটিএস কোচিং এর পর আগে আমি ফর ইনস্ট্যান্স শুধু প্রথম দিকে জানতাম, এছাড়া আমি জানতাম না। আমি টু বি অনেস্ট আমি জানতাম না। নাজিয়া বলো। ভাইয়া প্রথমটা আর দ্বিতীয়টার মতো করে ফর ইনস্ট্যান্স এগুলা ইউজ করি। গুড। সেমিকোলনের ইউজ কখনো করি নাই। এই জন্য আমরা যখন এই যে ইয়াতে যাব অ্যাডভান্স লেভেলে দেখবো, সাধারণত ফর এক্সাম্পল শুরুর দিকে কখনো ইউজ করে না, হয় মাঝখানে ইউজ করবে অথবা একদম শেষের দিকে। ঠিক আছে, তো যাই হোক আমি হ্যাঁ এরপরে তো আমি দেখাবোই। তাহলে এখানে আমি যেগুলো বলে দিলাম পরবর্তীতে আমরা আরো সেন্টেন্স দিয়ে দেখাবো। তাহলে এই সেমিকোলন কমা দিয়ে আরো কি কি ইউজ করতে পারি আমরা? এস এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, নেভারদিলেস, তারপরে আদারওয়াইজ, এগুলো আমরা করতে পারি কি? আমি একটা ক্লু দিয়ে দিলাম, পড়াশোনা করবো বাসায় কাজ। তাহলে এই সেমিকোলন এবং কমা দিয়ে এগুলো কি করা যায়? ব্যবহার করা যায়। তাইলে আমরা ভবিষ্যতে আমি 2-3টা সেন্টেন্স না করে আমি কি করবো? এস এ রেজাল্ট আমরা লিখি বা কনসিকুয়েন্টলি কোনো কিছু লিখি, তাই না? তো সেক্ষেত্রে আমার
দুইটা সেন্টেন্স না করে আমি কি করতে পারবো? আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো যখন আমি এরকম সেন্টেন্স তৈরি করবো তখন আমার ওই সেন্টেন্সের লেভেলটা কি হলো? একটু আপ হয়ে গেল। লাস্টেরটার মতো করে লিখলাম বাট সেমিকোলন দিলাম না, তাহলে কি রাইটিং এর ক্ষেত্রে এটা অবশ্যই ভুল হিসেবে ধরা হবে? পাঞ্চুয়েশন এরর হবে। বলছি না এটা আমাদের ভাষা না, আমাদের মন গড়া ফতোয়া দিলে হবে না। যেটা রুলস সেটা রুলস, এভাবে কানেক্ট করে সেমিকোলন এবং কমা দিয়ে। আচ্ছা, আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু আমি জানি অনেকে এখানে ভালো আছে, কিন্তু অনেকের লেভেল খুবই খারাপ। মানে আমার লেভেলের মতো ছিল আমি যখন ছিলাম 2014 দিকে মনে হয়, হ্যাঁ 15 দিকে তো কোচিং এ ভর্তি হয়েছি। তো আমি জানি আমার লেভেল কোথায় ছিল। তো অনেকে হচ্ছে যে নতুন শিখতেছে। তো এই জন্য আমি তো এখানে একটা হিন্টস দিয়ে দিলাম, একটা এক্সাম্পল দিলাম। বাকি যে কাজ হবে সেটা হচ্ছে ভাষা প্র্যাকটিস করতে হবে। এই ইংলিশে যারা ভালো করতে চায়, ইভেন লিসেনিং, স্পিকিং, রাইটিং যেখানে যায়, গ্রামারের বিকল্প নাই। অতএব যাদের গ্রামার সমস্যা আছে তাদের জ্বালাই করতে হবে, কোনো উপায় নেই। পরবর্তী যখন আমরা আইএলটিএস প্র্যাকটিস তখন দেখবো যে এমন কোনো মডিউল নাই যে যেখানে হচ্ছে গ্রামারের প্রয়োগ নাই, এমন কোনো জায়গা নাই, সব জায়গায় গ্রামার কাজে দিবে। ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার হাউএভার এর যে সেমিকোলন বা কমার বিষয়টা যদি আরেকবার বলতেন তাহলে ভালো হতো। এটা আসলে কিছুই না, এটা যেমন আমরা প্রথম দিকেও করতে পারি, এটা একটা রুলস এর মতো, আর কিছুই না। আমরা হাউএভার প্রথম দিকে মেইন কথা, হাউএভারের ব্যবহার মানে হচ্ছে আমি আগের যে সেন্টেন্সটা বলতেছি সেটাকে কন্ট্রাস্ট করতেছি, মানে নেগেটিভ। আগে যা হয়েছে সেটাকে আমি মানে বিপরীত আমি একটা আর্গুমেন্ট দিচ্ছি। যেমন এখানে আমরা যেমন দু অলদো দিয়ে বলতাম, আমরা বিপরীত পরে বোঝাতাম, বা যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি বাট লাগাইতাম, যে সে প্রোগ্রামিং জানে পাইথনে কিন্তু সে ফিগার তৈরি করতে পারে না, এরকম। যদিও সে জানে তবুও সে কি ফিগার করতে পারে না, যদিও তবুও। তারপর যে কিন্তু, এগুলো যেরকম ইউজ করতাম, সেম ওয়ে হাউএভারটা ইউজ করে হচ্ছে আগেরটাকে আমরা কি করতেছি, কন্ট্রাস্ট করতেছি, নেগেটিভ কোনো কিছু আনতেছি, আগে যা হয়েছে সেটাকে আমরা দিতেছি। এটা হচ্ছে মূল কনসেপ্ট। কিন্তু এই জিনিসটাই একই জিনিস বুঝাবে, কিন্তু জাস্ট স্ট্রাকচারের পার্থক্য। এই হাউএভার 3 ভাবে, যারা নেটিভ ইংলিশ তারা 3 ভাবে ব্যবহার করে সেন্টেন্সের ভিতরে, কিন্তু অর্থ কিন্তু একই। এটা মাঝখানে আসছে মানে এর অর্থ চেঞ্জ হয় নাই, ওই একই কথা। আগের সেন্টেন্সটাকে আমি কন্ট্রাস্ট করতেছি ওই বাটের মতো, দোলদর মতো। আবার এটা যদিও দুইটা সেন্টেন্সকে সেমিকোলন কমা দিয়ে মানে এক হয়েছে, দুইটা সেন্টেন্স এক করছে, কিন্তু এর অর্থ চেঞ্জ হয় নাই, অর্থ একই থাকতেছে, কিন্তু তার সেন্টেন্সের গঠনগত যারা নেটিভ তারা 3 ভাবে ব্যবহার করে। এক হচ্ছে প্রথমে শুরু দিয়ে সে করে, তারপর কমা ইউজ করে, অথবা সাবজেক্ট ভার্বের পরে দুটো কমাতে করে, অথবা যদি চায় যে দুইটা সেন্টেন্স আমি এই আলাদা না করে দুইটা সেন্টেন্সটাকে এক করব, জয়েন করব, করে একটা সেন্টেন্স বানাবো, সেক্ষেত্রে নেটিভটা হচ্ছে কি সেমিকোলন ইউজ করে, পিরিয়ডটা উঠায় দেয়, তো সেমিকোলন দিয়ে এই সেন্টেন্সটাকে অ্যাড করে। আর এটা কমা তো আছেই, এই কমাটা ইউজ করে, দ্যাটস ইট। এছাড়া মানে অর্থগত কোনো পরিবর্তন নাই। জি স্যার। আর কেউ? ভাইয়া সেমিকোলনের পরে হাউএভার দিয়ে কমা দিলে ওটা তো কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে, তাই না? কম্পাউন্ড তো না। না, কম্পাউন্ড তো এটা হচ্ছেই না। ভাই আমি মনে হয় আরেকটা ইউজ দেখছিলাম যে একেবারে শেষে ইউজ করে হাউএভার, যেমন হি ক্যানট প্রডিউস দ্য ফিগার হাউএভার কমা দিয়ে। না, এটা হচ্ছে আনইউজুয়াল, কোথাও আমি দেখি নাই, বাট কেউ যদি করে আই ডোন্ট নো। আমি যতদূর স্টাডি করছি জানি 3টা রুলস 3 ভাবে করে ইউজ করে। জি ভাই। তুমি একটু ভালো করে স্টাডি করো, আমার জানা মতে 3টা রুলস। জি ভাই। আর কেউ? এই জিনিসগুলো কোচিং এ কোথাও শেখায় না, আইএলটিএস মাইলস কোথাও শেখায় না, অথবা আলাদা গ্রামার কোর্স করতে হয়, এছাড়া কেউ শেখায় না। ও যে তুমি জানে আসছো, জাস্ট খালি আইএলটিএস এর কোনটা মানে রিডিং এর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, রাইটিং এর জন্য কিনটা, জাস্ট খালি ওই কিভাবে হিট করতে হবে দেখায় দেয়। বাট আমার যে গ্রামার সমস্যা এটা কেউ শিখায় না। তারপর তো আমি নিজে বসে 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 বাপরে বাপ। ইভেন আমি ফাইনালি আবার এয়ারপোর্টে হচ্ছে
একজনের কাছে পড়ছি 20 মিনিট 1000 টাকা নিছে আমার, 10 দিন পড়ছি 10,000 টাকা নিছে, 2টা টিউশনের টাকা গেছে আমার এই রাইটিং এ, মানে গ্রামার শিখেছে শুধু আমার। ঠিক আছে আর কেউ, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি। কোশ্চেন আছে? না ভাই আপাতত। কারো মনে হচ্ছে নেই ভাই। না ভাই, আগামীকালকে তো আমাদের স্পিকিং আছে, তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই। কালকে হচ্ছে মানে এটা স্পিকিং এর পার্ট 1 এর কোশ্চেন আর কি। আমি তো অলরেডি দিয়ে দিছি ম্যাটেরিয়ালস, তারপরে কোন কোন পৃষ্ঠা পড়তে হবে দিয়ে দিছি, এখানে তো বলবোই না কারণ এটা তো ভিডিওটা ইউটিউবে যাবে। তো আমি অলরেডি ম্যাটেরিয়ালস মেইলে দিয়ে দিছি, যেভাবে বলছি যে পৃষ্ঠা অনুযায়ী এইভাবে পড়তে হবে। আর আমি প্রতিটা সেশনে কোথায় কিভাবে পড়তে হবে, ইভেন রাইটিং যখন শুরু করবো আইএলটিএস, কারণ এত বড় বই কোথা থেকে শুরু করবো, আমি অলরেডি পড়া শেষ প্রিন্ট করে। তো এই জন্য আমি দেখাই দিব যে কোন কোন চ্যাপ্টার কিভাবে পড়তে হবে বা কোন কোন পৃষ্ঠা, তাহলে সুবিধা হবে, নাহলে কোথাও ইয়া খুঁজে পাবো না। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, কথা হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো থাকবেন।